আসসালামু আলাইকুম স্টুডেন্টস। সো আজকে আমরা 16.3 নিয়ে কথা বলবো তোমাদের সাধারণ গণিত বইয়ের। এর আগে আমরা 16.1 এবং 16.2 নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পর্যায়ে আমরা 16.3 নিয়ে আজকে একদম ইন ডিটেইলস আলোচনা করব। একদম কনসেপ্ট থেকে শুরু করে উদাহরণের প্রশ্ন এবং অনুশীলনের প্রশ্ন, এভরিথিং আই উইল ডিসকাস ইন দিস ভিডিও ক্লাস। ওকে, সো আমাদের কোর্স সম্পর্কে তোমাদের ইতিপূর্বে অনেকবার বলা হয়েছে। আজকে আমি একটু বলতে চাই যে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা কোর্স ইনশাআল্লাহ আমরা লঞ্চ করার চেষ্টা করতেছি, যেটার মধ্যে তোমরা প্রত্যেকটা বই ধরে ধরে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্ট তোমাদেরকে বুয়েট, বুটেক্স, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইয়েরা তোমাদেরকে বোঝাবেন। এর সাথে সাথে ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা উদাহরণের ম্যাথ কিন্তু আমরা সলভ করে দিব তোমাদেরকে, এবং প্রত্যেকটা অনুশীলনের ম্যাথও কিন্তু আমরা তোমাদেরকে সলভ করে দিব, যাতে করে তোমাদের আর কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, এর সাথে সাথে অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ এমসিকিউর একটা ডেডিকেটেড ভিডিও ক্লাস থাকবে। গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ডেডিকেটেড একটা ভিডিও ক্লাস থাকবে, এবং গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য আলাদা একটা ভিডিও ক্লাস থাকবে। একটা অধ্যায় থেকে টোটাল ন্যূনতম 5টা ভিডিও থাকবে, এবং যেসব অধ্যায় 16.1, 16.2, 16.3 এরকম আছে, সেগুলোর ক্ষেত্রে তো আরও বেশি তোমার ভিডিও ক্লাস থাকবে। আর এটার সাথে কিন্তু আমরা একটা ফ্রি গাইড বই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের প্রস্তুতিটা আরও অনেক বেশি গর্জিয়াস হয়। সো এভরিথিং তোমরা কিন্তু মাত্র 999 টাকা পাচ্ছ। আমাদের কোর্স ফি 4,000 টাকা পার সাবজেক্ট, বাট আমরা 75% ডিসকাউন্টে কিছুদিনের জন্য একটা মেগা সেল অফার রান করেছি তোমাদের জন্য, যেখানে তোমরা সব একটা সাবজেক্ট তোমরা মাত্র 999 টাকায় পাচ্ছ। এত কিছু সত্ত্বেও তোমরা দ্রুত এনরোল করে নাও। এই প্রাইসটা কতদিন আমরা রাখতে পারবো ওই জন্য। সো এনরোল করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, orbitacademyonline.com, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সো চলো আমরা ক্লাসের মধ্যে চলে যাই। আচ্ছা, তো প্রথমত আমরা যথারীতি আগের অধ্যায়গুলোর মতো প্রথমে আমরা কনসেপ্ট নিয়ে কথা বলবো। 16.3 এখানে মূলত বৃত্ত সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা বৃত্ত সংক্রান্ত বেশ কিছু কনসেপ্ট নিয়ে প্রথমে তোমাদের সাথে একটু ডিসকাস করে নেব। আচ্ছা, তো আমরা সবাই তো বৃত্ত চিনি। হ্যাঁ, বৃত্ত চেনে না এমন মানুষ আশা করি নাই। তোমরা ক্লাস 10-এ হয়তো পড়ো, তার মানে তোমরা বৃত্ত চেনো। আচ্ছা, আমি একটু কাজ করি, আমরা একটু সুন্দর একটা বৃত্ত আঁকি। হ্যাঁ, আমাদের এখানে শেপের মধ্যে অনেক সুন্দর বৃত্ত আঁকা যায়। আমি সুন্দর একটা বৃত্ত আঁকি, দেখো তোমাদের পছন্দ হবে। ওকে, আচ্ছা, তো এখন এই বৃত্তের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা যে বৃত্তের একটা কেন্দ্র আছে, এবং কেন্দ্র বরাবর একটা সরলরেখা যদি আমি টানি, এটা ধরো সেই কেন্দ্র, এটার নাম দিলাম কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, কেন্দ্র বরাবর যদি একটা সরলরেখা টানি, এটাকে আমরা বলি ব্যাস। আর এই ব্যাসের অর্ধেক, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলে ব্যাসার্ধ। তোমরা এই জিনিসগুলো আশা করি অনেক ভালো করে জানো। তো আজকে আমরা মেইনলি ফোকাস করবো যে দুইটা জিনিসের উপরে, সেটা বৃত্তের ক্ষেত্রফল এবং তোমার পরিধি। এই দুইটা বিষয় নিয়ে আমরা বেশি দৃষ্টিপাত করবো ইনশাল্লাহ। ওকে, সো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে তোমার পাই আর স্কোয়ার। এটা বৃত্তের ক্ষেত্রফল। আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধি হবে 2 পাই আর। ঠিক আছে, এই দুইটা জিনিস তোমাদেরকে খুব ভালো করে জানা উচিত। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিধি হবে 2 পাই আর। আচ্ছা, তো আমাদের এই অধ্যায়ে বৃত্ত কলার ক্ষেত্রফল এবং তোমার বৃত্তাংশের দৈর্ঘ্য, এই দুইটা জিনিস কিন্তু আমাদের খুব বেশি ইফেক্টিভলি আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি যে বৃত্তাংশের দৈর্ঘ্য কাকে বলে এবং বৃত্ত কলার ক্ষেত্রফল কাকে বলে। আচ্ছা, এখন মনে করো আমি একটা অংশ নিলাম, বৃত্ত থেকে একটা অংশ নিলাম, এই যে সেই অংশটা, এতটুকু অংশ আমি বৃত্ত থেকে কেটে নিলাম। ঠিক আছে, এতটুকু অংশ আমি বৃত্ত থেকে কেটে নিলাম। আচ্ছা, তাহলে এই অংশটা মনে করো কেন্দ্রে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, সার্টেন অ্যাঙ্গেল। কারণ পুরো অংশটা দেখো, এইখান থেকে এই পুরো সার্কেলটা 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা যতটুকু কেটে নিছি, এখানে আমরা মনে করলাম যে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, 30 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে আমি যতটুকু অংশ কেটে নিছি, এতটুকু অংশের যে ক্ষেত্রফল, দেখো এতটুকু অংশের যে ক্ষেত্রফল, ঠিক আছে, এতটুকু অংশের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে আমরা বলবো বৃত্ত কলার ক্ষেত্রফল। ঠিক আছে, বৃত্ত কলার ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্ত কলা বলতে আমরা কি বুঝি? বৃত্ত কলা বলতে আমরা বৃত্তের একটা মানে পার্ট আমরা বুঝবো। সো বৃত্ত কলার ক্ষেত্রফলটা কত হবে? আচ্ছা, এখানে হ্যাঁ, এটাকে বৃত্ত কলাই বলা হয়েছে। ওকে, তো এখন একটা জিনিস চিন্তা করো, আমরা একটা ঐকিক নিয়ম সলভ করার চেষ্টা করব। মনে করো বৃত্তের ক্ষেত্রফল আমরা যেটা দেখলাম পাই আর স্কোয়ার, সেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে সৃষ্টি হয়েছে। আমি আবার বলতেছি, বৃত্তের কেন্দ্রে টোটাল অ্যাঙ্গেল আছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির পুরাটা যদি আমি নেই, তাহলে আমরা ক্ষেত্রফল পাই পাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা,
তাহলে আমরা লিখতে পারি 360 ডিগ্রি এর জন্য ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর স্কোয়ার। ঠিক আছে, 360 ডিগ্রির জন্য। এখন আমরা যে বৃত্তকলাটা কেটে নিয়েছি বা মানে যতটুকু বৃত্তের অংশ কেটে নিয়েছি সেটার মধ্যে কিন্তু মাত্র 30 ডিগ্রি ছিল। এখন 30 ডিগ্রির জন্য আমি কতটুকু ক্ষেত্রফল পাবো সেটা হচ্ছে আমরা বের করবো। তো দেখো 1 ডিগ্রি এর জন্য ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার ডিভাইড বাই 360। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখানে কেটে নিয়েছি 30 ডিগ্রি, সো 30 ডিগ্রির জন্য যেটা পাবো সেটা আমরা বের করার চেষ্টা করি। 30 ডিগ্রির জন্য ক্ষেত্রফল পাবো হচ্ছে তোমার 30 ইন্টু পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন এইটা হচ্ছে আমার সেই বৃত্তকলার ক্ষেত্রফল, তাই না? 30 ডিগ্রির জন্য আমি যতটুকু ক্ষেত্রফল পাইছি সেটাকেই তো আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বলছিলাম, যেটা আমি এরকম হলুদ মার্ক করে তোমাদের যেটা বুঝাইছিলাম, তাই না? আচ্ছা, তাহলে হলুদ মার্ক করা জায়গাটুকু মাত্র 30 ডিগ্রি সৃষ্টি করেছে এবং 30 ডিগ্রির জন্য যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 30 ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এই ঐকিক নিয়ম থেকে আমি বের করতে পারি। আচ্ছা, এখন মনে করো অ্যাঙ্গেলটা আমি 30 বলে দিয়েছি। এখন যদি অ্যাঙ্গেলটাকে আমি বলে দিই থিটা, তাহলে 30 যেখানে ছিল সেখানে হচ্ছে তোমার থিটা বসে যাবে। আচ্ছা, তো আমরা লিখতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 360। দেখো এই যে এখানে 30 এর পরিবর্তে আমি থিটা দিলাম, কেন? কারণ আমি বললাম যে এখন বৃত্তকলাটা হচ্ছে তোমার কেন্দ্রে মাত্র 30 ডিগ্রি উৎপন্ন করে না, বরং হচ্ছে তোমার থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। থিটার মান যা ইচ্ছে তাই হতে পারে, তুমি নিজের মতো করে বসাতে পারো। আচ্ছা, তাহলে এখানে তোমার 360 ডিগ্রি ছিল, 360 ডিগ্রি আমি নিচে দিয়ে দিলাম। এর সাথে গুণাকার আছে কি পাই আর স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার বৃত্তকলার ক্ষেত্রফল। এই জিনিসটা কিন্তু আমাদের খুব বেশি লাগবে, ঠিক আছে? এই অধ্যায়ে এই জিনিসটা আমাদের খুব বেশি লাগবে, বৃত্তকলার ক্ষেত্রফল। এবার চলো বৃত্তের পরিধি নিয়ে আমরা একটু কথা বলতে পারি। আমি যদি বাকি অংশটা একটু মুছে ফেলি, দেখো আবার বৃত্তটা চলে আসছে। আচ্ছা, তাহলে এখন বৃত্তের একটা পরিধি আছে, পরিধিটা হচ্ছে 2 পাই আর। এই পরিধিটাও কিন্তু তোমার কেন্দ্রের 360 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য সৃষ্টি হয়েছে, তাই না? আচ্ছা, কেন্দ্রের মধ্যে যদি এটা টান দিই তাহলে এই পাশে আসে হচ্ছে তোমার 180 ডিগ্রি, আর এই পাশে আসে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো এখন দেখো বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। এটা কত ডিগ্রির জন্য? 360 ডিগ্রির জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে একটা অংশ কেটে নেই, যে অংশটা, আচ্ছা অন্য দিক থেকে অংশটা কাটি। আচ্ছা, মনে করো এখান থেকে একটা অংশ কাটলাম। এই অংশটা 360 ডিগ্রির মধ্যে থেকে কেন্দ্রে মাত্র থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আচ্ছা, তাহলে থিটা অ্যাঙ্গেল যদি ক্রিয়েট করে, এখানে যে বৃত্তের অংশটা আছে, দেখো বৃত্তের যে অংশ, এই যে এইটুকু অংশ বৃত্তের অংশ, এটার নাম আমি দিলাম হচ্ছে এস। ওকে, আচ্ছা, বৃত্তের অংশটাকে আমরা দিলাম হচ্ছে এস। আচ্ছা, তো এই অংশটা বলতে কি বোঝায়? জাস্ট এতটুকু, এই যে এতটুকু জিনিস জাস্ট বোঝায়। এই যে এসটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসলাম। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তাংশ। ঠিক আছে, তোমাদের বই এটাকে বৃত্তাংশ দ্বারাই প্রকাশ করা হয়েছে। তো এটার নাম হচ্ছে বৃত্তাংশ, যেটাকে প্রকাশ করা হয়েছে এস দ্বারা। ওকে, আচ্ছা, তাহলে এস এর একটা দৈর্ঘ্য আছে নিশ্চয়ই, তাই না? এস তার একটা দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটা কত হবে? দেখো এই এস যে বৃত্তটার মধ্যে ছিল, সেই বৃত্তটা পুরাটা যদি আমি ঘুরে আসি, তাহলে আমি ঘুরে আসতে পারি 2 পাই আর। ঠিক আছে, অর্থাৎ 360 ডিগ্রির জন্য আমরা কিন্তু ঘুরে আসতে পারি 2 পাই আর। তাহলে আমরা লিখতে পারি 360 ডিগ্রি এর জন্য হচ্ছে তোমার পরিধির অংশ থাকে কত? 2 পাই আর। ওকে, তাহলে দেখো 1 ডিগ্রি এর জন্য কত হবে? 1 ডিগ্রি এর জন্য হচ্ছে তোমার 2 পাই আর ডিভাইডেড বাই 360। ওকে, এখন তুমি যে থিটা ডিগ্রি পরিমাণ কেটে নিছো, ওই থিটা ডিগ্রি তোমার হচ্ছে পরিধির উপরে যতটুকু অংশ কেটে নিছে সেটা আমরা বের করতে চাই। তাহলে সুতরাং থিটা ডিগ্রি এর জন্য পরিধিটা হচ্ছে তোমার 2 পাই আর ডিভাইডেড বাই 360 ইন্টু থিটা। ঠিক আছে, তো আমি এটাকে একটু সুন্দর করে লিখতে পারি। কিভাবে সুন্দর করে? এই 2 দ্বারা 360 কেটে দিয়ে লিখতে পারি হচ্ছে 180, বাকি অংশটা লিখে লিখতে পারি। ঠিক আছে, যেটা আমরা লিখতে পারি বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের দৈর্ঘ্য। ঠিক আছে, বৃত্তাংশ যেটুকু আছে সেটার দৈর্ঘ্যটা হচ্ছে তোমার থিটা ডিভাইডেড বাই 180। দেখো এই যে এখানে থিটা ছিল, থিটা আর নিচে ছিল 180, এটাকে আমি একপাশে রাখলাম, ইন্টু পাই আর। ঠিক আছে, এটার সাথে পাই আর গুণাকারে ছিল, এটা পাই আর গুণাকার করে দিলাম। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য কত? তোমার থিটা ডিভাইড বাই 180 ইন্টু পাই আর। আর বৃত্তকলার ক্ষেত্রফলটা হচ্ছে থিটা ডিভাইড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। আমাদের মেজরিটি অঙ্কে তোমার এই দুইটা অংশ বা এই দুইটা সূত্র আমাদের ব্যবহার করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের বলতে পারি যে এই অধ্যায়ের সবচেয়ে মেইন সূত্র, এবং এই দুইটা সূত্র দিয়ে আমরা মানে মেজরিটি অঙ্ক করবো আর কি। তাহলে আমি আবার একটু বলি, বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে পাই ডিভাইড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার
ক্ষেত্রফলের সূত্র এটা। আর বৃত্তাংশের দৈর্ঘ্য হচ্ছে তোমার থিটা ডিভাইড বাই 180 ইন্টু পাই আর। আচ্ছা, তো চলো তাহলে এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা সামনের দিকে আগাই এবং হচ্ছে কিছু ম্যাথ করি। আচ্ছা, তাহলে উদাহরণ 19 নম্বরে যেটা বলা হয় সেটা হচ্ছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটা ব্যাসার্ধ সৃষ্টি করি। একটা বৃত্ত আঁকলাম এবং এটার ব্যাসার্ধ দিলাম হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এখন বলছে এবং বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ সৃষ্টি করে। তাহলে বৃত্তচাপ, একটা চাপ আমি কেটে নিছি, যে চাপটা হচ্ছে কেন্দ্রে তোমার 56 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, 56 ডিগ্রি কোণ সৃষ্টি করে। এখন বলছে যে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলছে এবং হচ্ছে তোমার বৃত্তকলার ক্ষেত্রফল বের করছে। ওকে, আমরা দুইটাই জানি। তাহলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য, আচ্ছা, বৃত্তচাপের দৈর্ঘ্যকে আমরা ওই যে এস বলছিলাম, মনে আছে? এই যে আমাদের এস বৃত্তচাপের দৈর্ঘ্য, দেখো এই যে এখানে যতটুকু চাপ আমরা কেটে নিয়েছিলাম ওইটা হচ্ছে এস। তো এটার ক্ষেত্রে ওই যে বৃত্তাংশ আমরা বলছিলাম, বৃত্তচাপ সেম জিনিস। বৃত্তচাপ বলতে ওই যে যতটুকু কেটে আনা অংশটাই বুঝে আর কি। তো থিটা ডিভাইড বাই 180 ইন্টু পাই আর। তাহলে আমরা এখানে বসাই দিই, আমার হচ্ছে এস ইজ ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 180 ইন্টু পাই আর। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো থিটার ভ্যালু কত, কেন্দ্রে যত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা থিটা, তাই না? তাহলে থিটার ভ্যালু হচ্ছে 56 ইন্টু 180 ইন্টু তোমার হচ্ছে পাই আর, সরি, তাহলে পাই ওইটা কনস্ট্যান্ট, তাই না? আর আর হচ্ছে কত, 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 56 ডিভাইডেড বাই 180 ইন্টু পাই ইন্টু তোমার হচ্ছে 8। তাহলে এখান থেকে আসে 7.82 সেন্টিমিটার। তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 7.82, ঠিক আছে? 7.82। আচ্ছা, ওকে, এখন আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করবো। আমরা সরাসরি সূত্র বসায় দিলেই হবে। বৃত্তকলার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার থিটা ডিভাইড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, থিটা ডিভাইড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। আচ্ছা, এখন থিটার মান কত, 56 ডিগ্রি, 360 এখানে বসাইলাম ইন্টু পাইয়ের জায়গায় পাই বসালাম এবং হচ্ছে আর স্কোয়ারের জায়গায় 8 স্কোয়ার বসালাম। ওকে, তাহলে দেখো 56 ডিভাইড বাই 360 ইন্টু পাই ইন্টু 8 স্কোয়ার, হিসাব করলে হচ্ছে 31.276 বর্গ সেন্টিমিটার। সো আশা করি আমরা এটা পেরেছি। আমি একটু উত্তরের সাথে মিলিয়ে নিব যে আমাদের অঙ্কগুলো হচ্ছে কিনা। একটা হচ্ছে 7.82 এবং হচ্ছে 31.28। ওকে, 28276 একই জিনিস। ওকে, তাহলে আমরা সাকসেসফুলি কিন্তু উদাহরণটা সম্পূর্ণ করলাম। এরপরে আমরা সেকেন্ড ম্যাথে চলে যাব। উদাহরণ 20, এখানে বলা হচ্ছে একটা বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য তোমার হচ্ছে 90 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা ধরি ব্যাসার্ধ হচ্ছে তোমার আট সেন্টিমিটার। ঠিক আছে, 8 সেন্টিমিটার। ওকে, এখন হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে ব্যাস কত হবে বলো তো? ব্যাস হবে হচ্ছে তোমার ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2r সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, এখন পরিধি কত হবে? পরিধি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2 পাই আর সেন্টিমিটার। এখন বলছে ব্যাস ও পরিধির পার্থক্য হচ্ছে 90 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে ব্যাস বড় না পরিধি বড়, এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে। দেখো, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে ব্যাস, তাই না? এই যে এটা হচ্ছে ব্যাস, আমি সাদা কালি দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাস। আর যেটা পুরো রাউন্ড দেওয়া যে অংশটা আছে সেটা নাম হচ্ছে পরিধি। তাহলে অবশ্যই পরিধিটা বড় হবে ব্যাস থেকে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো বলছে দুইটার পার্থক্য, তাহলে পার্থক্য করতে গেলে অবশ্যই তোমাকে পরিধি থেকে ব্যাসটাকে বিয়োগ করতে হবে। তাহলে প্রশ্ন মতে তোমার হচ্ছে 2 পাই আর মাইনাস 2r ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 90 সেন্টিমিটার, তাই না? তাহলে এখান থেকে দেখো 2r কমন নেওয়া যায়, তাহলে কি আসে, পাই মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 90। তো এখান থেকে যদি তোমার হচ্ছে r এর মান বের করার প্রয়োজন হয় তাহলে কি করতে পারি আমরা, 90 কে উপরে রাখলাম আর এই 2টাকে ভাগ করে দিব আর পাই মাইনাস 1টাকে ভাগ করে দিব। ওকে, সো এখান থেকে কিন্তু আমরা সহজেই বের করে ফেলতে পারি। সো আমি একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। পাই মাইনাস 1 এটার সাথে হচ্ছে 2 গুণ করতে হচ্ছে এবং 90 থেকে এটা ভাগ করে দিতে হচ্ছে। তাহলে r এর ভ্যালু আসে হচ্ছে 21 সেন্টিমিটার। ঠিক আছে, প্রায়, ঠিক আছে, কারণ একদম কাছাকাছি আসে, মানে সম্পূর্ণ তো এটা 100% এটা না। সো আমরা একটু, হ্যাঁ, 21.01 আসছে, 01 লিখে দাও, সমস্যা নেই, 01 আর কি জিনিস। ওকে, তো আমরা কিন্তু খুব সহজে উদাহরণ 20 নাম্বার কমপ্লিট করেছি। এবার চলো উদাহরণ 21 নাম্বার কি বলা হয়েছে। একটা বৃত্তাকার মাঠের ব্যাস
124 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটা বৃত্তাকার মাঠ কল্পনা করি আমরা, এটার ব্যাস হচ্ছে 124 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ধরি ব্যাসার্ধ হচ্ছে তোমার r সেন্টিমিটার, ওকে? আচ্ছা, ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস কত হবে? ব্যাস ইজ ইকুয়াল টু হচ্ছে 2r সেন্টিমিটার, ওকে? আচ্ছা, তাহলে ব্যাস 124 বলে দিল। এখন মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে মাঠের সীমানা ঘেঁষে বাহিরের দিকে 6 মিটার রাস্তা আছে। এখন বললো যে বাহিরের দিকে কেন নিব, ভিতরে কেন নিব না, ঠিক আছে? আচ্ছা, সাধারণত ভিতরে নিতে হলে ভিতরের কথাটা উল্লেখ থাকে, উল্লেখ না থাকলে তোমরা বাহিরে নিবা, ওকে? আচ্ছা, তাহলে এতটুকু হচ্ছে তোমার 6 মিটার, তাই না? এটা হচ্ছে 6 মিটার। আচ্ছা, এখানে সেন্টিমিটার না, ওখানে যেহেতু মিটার আছে তো আমি এটা মিটারেই কল্পনা করি। তাহলে এটা হচ্ছে আমার মিটার, এটা হচ্ছে মিটার, এবং বলছে এইটা হচ্ছে তোমার 6 মিটার, ওকে? 6 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, ওকে? তাহলে এখন দেখো বৃত্তের যে মাঠটা আছে সেই মাঠটার ব্যাস বলতে হচ্ছে 127। তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে প্রশ্ন মতে 124, তাই না? প্রশ্ন মতে তোমার হচ্ছে 2r ইজ ইকুয়াল টু হচ্ছে 124। সুতরাং r ইজ ইকুয়াল টু কত হবে? 124 ডিভাইডেড বাই 2, যেটাকে আমরা বলতে পারি 62 মিটার। এটা হচ্ছে r, ওকে? এই আরটা কোন আর? এই আরটা হচ্ছে মাঠের আর, তাই না? রাস্তা বাদে এটা হচ্ছে সেই আর, ওকে? আচ্ছা, রাস্তা সহ এটাকে আমি যদি বড় হাতের আর কল্পনা করি, দেখো রাস্তা সহ যেটা সেটা নিশ্চয়ই একটু বড় হবে, রাস্তা ছাড়াটা থেকে একটু বড় হবে। সো এটাকে আমি বড় হাতের আর দ্বারা রিপ্রেজেন্ট করলাম, ওকে? আচ্ছা, তো আমরা এখানে কি লিখতে পারি? রাস্তার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি রাস্তা বাদে তোমার হচ্ছে এই মাঠের ক্ষেত্রফল, তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফলটা কত হবে? পাই ইন্টু ছোট হাতের আর স্কোয়ার, তাই না? কারণ তোমার মাঠটার এই দুই ব্যাসার্ধ ছিল আর, তাই না? তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফলটা হবে হচ্ছে তোমার পাই ইন্টু ছোট হাতের আর স্কোয়ার। আচ্ছা, যদি আমি রাস্তা সহ কল্পনা করি, রাস্তা সহ যদি কল্পনা করি তাহলে কি আসবে? পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার, তাই না? বড় হাতের আর স্কোয়ার। তাহলে এই আরটা কি, বড় হাতের আরটা কি বুঝে? বড় হাতের আরটা বুঝে হচ্ছে তোমার রাস্তার সহ যে ক্ষেত্রফলটা আসতেছে সেই ক্ষেত্রফলটা, ওকে? আচ্ছা, তো এখন বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কিন্তু সহজে নির্ণয় করতে পারবো, তাই না? আচ্ছা, দেখো তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল, আচ্ছা দেখো আমি সাদা কালারের যে বৃত্তটা আছে সেই বৃত্তটা কি পুরা একটা বৃত্ত। এখন এখান থেকে যদি হলুদ কালারের বৃত্তটার ক্ষেত্রফল বিয়োগ করে দিই, সাদা কালারের বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমি হলুদ কালারের বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো বলতো? এই রাস্তাটার ক্ষেত্রফল পাবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে তোমার রাস্তার ক্ষেত্রফল পাই ইন্টু বড় হাতের আর স্কোয়ার মাইনাস পাই ইন্টু ছোট হাতের আর স্কোয়ার, ওকে? আচ্ছা, তাহলে বড় হাতের আর এর ভ্যালু কত বলতো? বড় হাতের তোমার এই ছোট হাতের আর এর ভ্যালুটা যদি তোমার 62 হয়, তাহলে বড় হাতের আর এটা 68 হবে। কেন? কারণ এই যে রাস্তা সহ যেহেতু সে, আর রাস্তা তো 6 মিটার, তাই না? তাহলে এটা হবে কি 68 মিটার, ওকে? তাহলে আমরা লিখতে পারি পাই, ব্র্যাকেট নিলাম মানে পাই কমন নিলাম আর কি, তাহলে 68 স্কোয়ার মাইনাস 62 স্কোয়ার, ওকে? এখান থেকে তো খুব সহজে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে 68 স্কোয়ার মাইনাস 62 স্কোয়ার, এটার সাথে আমরা জাস্ট পাই গুণ করে দিব, তাহলে তোমার 2450 আসলে 2450.44 বর্গ মিটার, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে? আমরা একটু মিলিয়ে নিই যথারীতি, 2450.44, হ্যাঁ আমাদের অঙ্কটা মিলেছে। আচ্ছা, এরপরে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এখানে বলা হয়েছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, বৃত্তচাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। বৃত্তচাপটি, আচ্ছা আমরা আগে ফিগার আউট করার চেষ্টা করি। একটা বৃত্ত আঁকি, এটা বৃত্ত আঁকা হলো, যেটার ব্যাসার্ধ বলছে 12 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার, ওকে? ব্যাসার্ধ 12 সেন্টিমিটার এবং বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে তোমার 14 সেন্টিমিটার, এবং বৃত্তচাপটি কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে মনে করো হচ্ছে একটা বৃত্তচাপ, সেই বৃত্তচাপটা হচ্ছে তোমার এস, কেন্দ্রে উৎপন্ন করছে মনে করো থিটা। এখন আমাকে কেন্দ্রের যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা নির্ণয় করতে বলা হয়েছে। আর তোমার হচ্ছে বৃত্তচাপটা দৈর্ঘ্য বলে দেওয়া আছে 14, তাহলে এস ইজ ইকুয়াল টু হচ্ছে 14, ওকে? তাহলে আমরা বৃত্তচাপের ক্ষেত্রফল এর সূত্রটা কি জানি বলতো? পাই ডিভাইডেড বাই 180 প্রশ্ন মতে। আচ্ছা তোমরা ধরে নাও, এগুলো ধরে নিও, ঠিক আছে? আমি জাস্ট অঙ্কটা করে দিচ্ছি, যে ধরি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু এগুলো ধরে নিও, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে পাই ইন্টু 2r, সরি পাই আর, তাই না?
আচ্ছা ভুল করলাম, থিটা ডিভাইড বাই 180, তাই না? থিটা ডিভাইডেড বাই 180 ইন্টু পাই আর। এটা কি তোমার বৃত্তকলার ক্ষেত্রফল ছিল? বৃত্তকলার ক্ষেত্রফল বলে দিছে কত, 14। তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 14, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি যদি থিটার মানটা বের করতে চাই তাহলে কি হবে, 14 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই আর, ঠিক আছে? আচ্ছা তাহলে 14 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই এর মতো পাই বসালাম, আর এর মান কত ছিল, 12। ওকে, আচ্ছা তোমরা যারা বুঝতে পারো নাই তাদেরকে আমি একটু বলে দিই, এখানে দেওয়া আছে কি বলতো, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। আচ্ছা ব্যাসার্ধকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, আর দ্বারা রিপ্রেজেন্ট করি। ওকে, আচ্ছা আর বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে, চাপের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে তোমার এস সেন্টিমিটার। ওকে, তাহলে চাপের দৈর্ঘ্যর সূত্রটা কি, পাই থিটা ডিভাইড বাই 180 ইন্টু পাই আর, সেটাই তো 14, তাই না? এখান থেকে আমরা আর এর ভ্যালুটা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারি। তো চলো আমরা বের করে দেখি কি অবস্থা। 14 ইন্টু 180 ডিভাইডেড বাই 12 ডিভাইডেড বাই পাই, 66.85 সেন্টিমিটার, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমরা সরি সেন্টিমিটার হবে না, এটা অ্যাঙ্গেল হবে, তাই না? যে কোনটা সৃষ্টি করছে সেটা বের করতে বলা হয়েছে যেহেতু, সো এটা হচ্ছে তোমার কোণ হবে এত ডিগ্রি। আমরা একটু মিলিয়ে নিচ্ছি যে 66.84 হয়েছে। আচ্ছা এরপরে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। বলছে যে একটা চাকার ব্যাস 4.5 মিটার। আচ্ছা তাহলে আমরা একটা চাকা আঁকার চেষ্টা করি। এই চাকা তার ব্যাস হচ্ছে কি 4.5 মিটার, ঠিক আছে? 4.5 মিটার। আচ্ছা চাকাটি 360 মিটার অতিক্রম করতে কতবার ঘুরবে? এখন দেখো চাকা যদি একবার যদি টোটাল ঘুরে, মনে করো এখানে চাকাটা রাস্তাটা ছিল এখানে, ওকে, এখানে ঘুরছে, একবার যদি টোটাল ঘুরে আসে, তাই না? একবার টোটাল ঘুরে আসে, মনে করো এখানে গেলে কি হবে, এইখানে ধরো সেই বৃত্তটা এটা ধরো এমন হয়ে গেছে, তাই না? আচ্ছা এমন হয়ে গেছে, মানে এই যে ব্যাসটা এরকম হয়ে গেছে, ব্যাসটা মনে করো এখানে একটা মার্ক করা ছিল, এটা এখানে ঘুরতে ঘুরতে মানে এরকম হয়ে গেছে, ঠিক আছে? আর যদি সামনে চলে যায় তার মানে তার পরিধির সমান পরিমাণ, দেখো এই যে পরিধির সমান পরিমাণ রাস্তা সে অতিক্রম করবে, তাই না? তার পরিধি যতটুকু সমপরিমাণ রাস্তা সে সামনের দিকে আগাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে দেওয়া আছে ব্যাস হচ্ছে তোমার 4.5 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে তোমার 4.5 ডিভাইডেড বাই 2 মিটার। এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ। ওকে, আচ্ছা তাহলে এখন বলছে যে চাকাটি 360 মিটার অতিক্রম করতেছে। আচ্ছা তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা পরিধিও পাবো, তাহলে পরিধি কত হবে, 2 পাই আর, এটা হচ্ছে পরিধি, ঠিক আছে? তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালুটা হচ্ছে তোমার 4.5 ডিভাইডেড বাই 2। এটা কাটা চলে যায়, ঠিক আছে? থাকে হচ্ছে তোমার 4.5 ইন্টু পাই। তাহলে আমরা হিসাব করলে যেটা পাই সেটা হচ্ছে 4.5 ইন্টু পাই 14.14 সেন্টিমিটার। আচ্ছা এটা মিটার, তাই না? তো এখানে মিটার দিতে হবে, মিটার। তাহলে একবার যদি সে ঘুরে তাহলে সে 14.14 মিটার সে সামনে আগায়, ঠিক আছে? কারণ এটাই তার পরিধি, তাই না? পরিধি সমপরিমাণ সে সামনে আগায়, যেটা যদি রোল করে তাহলে পরিধি যতটুকু ততটুকু সে সামনে আগাবে, তাই না? আচ্ছা তাহলে পরিধি হচ্ছে কত, 14.14, তাহলে সে একবার ঘুরলে এতটুকু মিটার আগাবে। তাহলে 360 মিটার ঘুরলে সে কতবার ঘুরতে হবে তাকে? তাহলে লিখতে পারো 14.14 মিটার যেতে তোমার হচ্ছে চাকাটি ঘুরে কতবার ঘুরবে, তাই না? চাকা ঘুরে একবার, তাই না? একবার। তাহলে হচ্ছে তোমার 1 মিটার গেলে কি হবে, 1 মিটার যেতে চাকা ঘুরবে কত, 1/14.14, ঠিক আছে? আর যদি তোমার হচ্ছে 360 মিটার যায় তাহলে 360 মিটার যদি যায় তাহলে ঘুরতে হবে 360 ডিভাইড বাই 14.14, ঠিক আছে? তাহলে আমরা একটা ক্যালকুলেশন করি, 360 ডিভাইড বাই অ্যান্সার। ওকে, তাহলে 25.46, তাহলে 25.46 বার ঘুরতে হবে, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা সাধারণত পূর্ণ সংখ্যা রাখতে চেষ্টা করব, কারণ হচ্ছে 25 বার পূর্ণভাবে ঘুরছে, এরপরে যে কিছুটা ঘুরছে, সো আমি যদি পূর্ণ সংখ্যা নিতে চাই তাহলে 25 বার ঘুরে, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, বাট তোমাদের বই দুইটাই দেওয়া আছে তো, সো আমি দুইটা নিয়ে কথা বললাম। আচ্ছা ওকে, তাহলে আমরা মোটামুটি এই অঙ্কটা শেষ করলাম। এরপরে দেখো আমাদের বলছে যে 21 মিটার এবং হচ্ছে 20 সেন্টিমিটার যেতে দুইটা চাকা 32 বার ঘুরে এবং 48 বার ঘুরে, চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর কত? ওকে, তাহলে দেখো
তারা গেছে দুইজন মিলে, মানে দুইজনই গেছে হচ্ছে তোমার 211 দশমিক, মানে 211 মিটার 20 সেন্টিমিটার। মনে করো একটা সামনের চাকাটা পিছনের চাকা, তো সামনের চাকাটা সাধারণত একটু মানে ছোট হয়, পিছনের চাকাটা সাধারণত একটু বড় হয়, অনেক উল্টা হইতে পারে, সমস্যা নাই। যেমন তোমার হচ্ছে, আচ্ছা উল্টা হইতে পারে, এটা উদাহরণ তোমরা জানো হয়তো। আচ্ছা ওকে, তাহলে দেখো একটা চাকা ঘুরছে হচ্ছে তোমার 32 বার, একটা চাকা ঘুরছে হচ্ছে তোমার 48 বার, তাই না? ঠিক আছে, তাহলে যেই চাকাটা কম ঘুরছে, মানে সমপরিমাণ পথ যেতে যেই জায়গাটা কম ঘুরছে সেই জায়গাটা নিশ্চয়ই বড়, তাই না? তাহলে আমরা বলতে পারি, ধরি বড় চাকার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর মিটার। ওকে, বড় হাতের আর মিটার। আচ্ছা, তাহলে ছোট চাকার ব্যাসার্ধ কত হবে? ছোট চাকার ব্যাসার্ধ হবে হচ্ছে তোমার ছোট হাতের আর মিটার। তাহলে বড় চাকাটা ঘুরছে হচ্ছে 32 বার আর ছোট চাকাটা ঘুরছে হচ্ছে 48 বার, তাই না? কারণটা হচ্ছে বড় চাকাটা কম ঘুরবে সমপরিমাণ পথ যেতে, আর ছোট চাকাটাকে বেশি ঘুরতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ছোট যে চাকাটা আছে সেটার ব্যাসার্ধ হচ্ছে কত? আর ছোট হাতের আর মিটার। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে বড় চাকাটার পরিধি কত হবে? তাহলে বড় চাকাটার পরিধি হবে 2 পাই ইন্টু বড় হাতের আর মিটার। ওকে, আর ছোট চাকাটার পরিধি হবে তোমার হচ্ছে 2 পাই ইন্টু ছোট হাতের আর মিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো বলছে যে 211 মিটার 20 সেন্টিমিটার যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে কতবার ঘুরবে? তাহলে তোমার হচ্ছে 32 বার। যদি সে 32 বার ঘুরে তাহলে সে এতটুকু যায়, বড় চাকাটার কথা বলতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে তুমি বলতে পারো যে 32 বার ঘুরে পথ অতিক্রম করে অবশ্যই বড় চাকাটা, তাই না? বড় চাকা। ঠিক আছে, তাহলে 32 বার ঘুরে পথ অতিক্রম করে কতটুকু? 211.2 মিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে একবার ঘুরে সে কতটুকু পথ অতিক্রম করবে? একবার ঘুরে পথ অতিক্রম করবে হচ্ছে তোমার 211.2 ডিভাইডেড বাই 32 মিটার, তাই না? একবার ঘুরলে তার পথ অতিক্রান্ত দূরত্ব হবে তোমার হচ্ছে 211.2 ডিভাইডেড বাই 32। আচ্ছা, 6.6 মিটার, 6.6 মিটার। আচ্ছা, দেখো একবার যদি ঘুরে তাহলে সে তার সমপরিমাণ, মানে পরিধির সমপরিমাণ পথ অতিক্রম করে, আমরা এটা জেনে আসছি। তাহলে আমরা লিখতে পারবো শর্ত মতে তোমার হচ্ছে 2 পাই ইন্টু বড় হাতের আর ইজ ইকুয়াল টু 6.6। তাহলে এখান থেকে কিন্তু আর এর মানটা খুব সহজেই বের করে ফেলা যায়। ঠিক আছে, ডিভাইডেড বাই পাই। তাহলে পাইয়ের ভ্যালু, আর এর ভ্যালুটা আছে 1.05 মিটার। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে কি করলাম আমরা? তোমার হচ্ছে বড় চাকাটার যে ব্যাসার্ধ ছিল, বড় চাকাটার ব্যাসার্ধ আমরা বের করে ফেললাম। এখন ছোট চাকাটার ব্যাসার্ধ বের করবো, যে ছোট চাকাটা হচ্ছে তোমার 48 বার ঘুরছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো সেম ভাবে আমরা এই যে এখানে ঐকিক নিয়ম যেভাবে করছিলাম, এখানে 32-এর জায়গায় জাস্ট হচ্ছে 48 হবে। তাহলে 48 বার ঘুরতে সে অতিক্রম করে হচ্ছে 211.2 মিটার, তাই না? এই যে মিটার যেটা ছিল তোমার হচ্ছে 20 সেন্টিমিটার যেটা ছিল, সেটাকে আমরা মিটারে রূপান্তর করে একসাথে বসায় দিছি। ওকে, তাহলে একবার ঘুরতে পথ অতিক্রম করবে হচ্ছে তোমার 211.2 ডিভাইডেড বাই 48 মিটার। ঠিক আছে, তাহলে 211.2 ডিভাইডেড বাই 48 যদি করি তাহলে আসে হচ্ছে 4.4 মিটার। ওকে, আচ্ছা, তাহলে একইভাবে একবার ঘোরা মানে কি? তার পরিধির সমপরিমাণ পথ অতিক্রম করা। তাহলে ছোট চাকাটার পরিধি কত ছিল? 2 পাই ইন্টু ছোট হাতের আর। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি 2 পাই ইন্টু ছোট হাতের আর ইজ ইকুয়াল টু হচ্ছে 4.4। ঠিক আছে, তাহলে ছোট হাতের আর এর ভ্যালুটা কত হবে? 4.4 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে এখানে হবে হচ্ছে তোমার 4.4 ডিভাইডেড বাই 2 পাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে রেজাল্টটা যেটা সেটা হচ্ছে 0.7 মিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম? দুইটা ব্যাসার্ধ কিন্তু বের করে ফেলা। এখন বলছে যে চাকার ব্যাসার্ধ দ্বয়ের অন্তর নির্ণয় করো। তার মানে কি? ব্যাসার্ধের পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধের পার্থক্য মানে কি? বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। তাহলে বড় হাতের আর কত? 1.05 আর ছোট হাতের আর কত? 0.7। এটা হচ্ছে কি ব্যাসার্ধের পার্থক্য। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আসে হচ্ছে তোমার 0.35 মিটার। ঠিক আছে, ব্যাসার্ধের পার্থক্য 0.35 মিটার। তারপর আমি একটু ক্রস চেক করে নিচ্ছি, 0.35 মিটার। ওকে, তোমাদের বইয়ে যেটা আছে, হ্যাঁ 0.35 মিটার। তার মানে আমরা কিন্তু সাকসেসফুলি অঙ্কটাও শেষ করে ফেললাম। ওকে, এরপরে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এবং বলছে যে একটা বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে হচ্ছে দেওয়া আছে তোমার ব্যাসার্ধ হচ্ছে কত? 14 সেন্টিমিটার।
ঠিক আছে, ব্যাসার্ধ যদি 14 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর স্কোয়ার। এটা ব্যাসার্ধকে আমি আর কল্পনা করলাম, ঠিক আছে, আর কল্পনা করলাম পাই আর স্কোয়ার, ঠিক আছে। এখন বলছে যে এটা হচ্ছে বৃত্তের জন্য, তাই না? এটা বৃত্তের, বৃত্তের, এটা আমি লিখে দিলাম বৃত্তের, ঠিক আছে, বৃত্তের জন্য এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, বলছে একটা বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান, ঠিক আছে। তাহলে বর্গের জন্য, বর্গের জন্য কি করতে পারি আমরা? বাহুর দৈর্ঘ্য ধরে নেই, ধরি বাহু ইজ ইকুয়াল টু হচ্ছে এ মিটার। আচ্ছা, এখানে যদি সেন্টিমিটার আছে তো আমরা সেন্টিমিটার নিয়ে কথা বলবো, এ সেন্টিমিটার, ওকে। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার, তাই না? বর্গ সেন্টিমিটার, এখানেও একটা বর্গ সেন্টিমিটার হবে। আচ্ছা, তাহলে এখন দেখো বলছে কি বৃত্তের ক্ষেত্রফল এবং হচ্ছে তোমার বর্গের ক্ষেত্রফলটা সমান। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে তোমার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কত ছিল? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর স্কোয়ার, আর বর্গের ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। আচ্ছা, এখন তোমাকে বের করতে বলছে কি? বের করতে বলছে হচ্ছে তোমার বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য। তার মানে এর মানটা বের করতে বলছে। তার মানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার পাই আর স্কোয়ার। তাহলে এ ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার পাই আর স্কোয়ার, ওকে। তাহলে এখন দেখো তোমার বৃত্তের ব্যাসার্ধটা বলে দেওয়া ছিল কত? 14 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা এখানে মানটা বসাই দিই, রুট ওভার পাই ইন্টু 14 স্কোয়ার। এটা বের করলে কিন্তু আমরা হচ্ছে এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, তাই না? তাহলে পাই ইন্টু 14 স্কোয়ার, এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে আসে হচ্ছে 24.81 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে কি এ এর দৈর্ঘ্য। আমরা একটু ক্রস চেক করে নেই যে আমাদের অঙ্কটা হয়েছে কিনা। হ্যাঁ, 24.81 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু উদাহরণ প্রতি শেষ করে ফেললাম। এখন চলো আমরা উদাহরণ 26-এ চলে যাই। এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, দেখো এই যে এখানে এবিসিডি একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, এবং বলছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22। দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 22, এটাও 22, এটা 22, এটাও 22, এটাও 22, এটাও 22, চারটাই হচ্ছে 22, ঠিক আছে। আর বলছে যে এইডি ক্ষেত্রটি একটা অর্ধবৃত্ত। দেখো এই যে এইডি ক্ষেত্র যেটা, এটা এই পার্টটা হচ্ছে একটা অর্ধবৃত্ত মানে হাফ সার্কেল। আচ্ছা, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে, মানে পুরো যে স্ট্রাকচার আছে পুরোটার ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে এখানে, ওকে। আচ্ছা, তাহলে আমরা চলো এটা একটু মুছে ফেলি। মুছে আমরা একটু অল্প অল্প করে চিন্তা করি। দেখো এটার মধ্যে একটা বর্গক্ষেত্র আছে নিশ্চয়ই, তাই না? বর্গক্ষেত্র, তাহলে হচ্ছে দেওয়া আছে কি আছে? দেওয়া আছে তোমার হচ্ছে বর্গের বাহু, বর্গের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো তো? এ ইজ ইকুয়াল টু 22 মিটার দেওয়া আছে, ওকে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কত হবে বলো তো? ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার এ স্কোয়ার, অর্থাৎ 22 স্কোয়ার মিটার। তাহলে 22 স্কোয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে 484 বর্গ মিটার। তাহলে দেখো আমরা কিন্তু সহজে এই পার্টটা শেষ করে ফেলছি। দেখো তো এই পার্টটার ক্ষেত্রফল কিন্তু আমরা বের করে ফেলছি, তাই না? লাল দাগ অংশটার ক্ষেত্রফল আমরা বের করে ফেলছি, বর্গ যেটা ছিল, ঠিক আছে, 484। আচ্ছা, তাহলে এখন বাকি আছে কোনটুকু? এই অর্ধবৃত্তটুকু বাকি আছে, তাই না? তাহলে পুরা বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয় তাহলে অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু পাই আর স্কোয়ার। আচ্ছা, আর এখানে দেখো এই এই মাথা থেকে এ থেকে ডি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 22 সেন্টিমিটার, সরি 22 মিটার। এটা কি তোমার এই অর্ধবৃত্তটার ব্যাস রিপ্রেজেন্ট করতেছে না? এরকম যদি পূর্ণবৃত্ত আঁকতাম তাহলে এটা ব্যাস রিপ্রেজেন্ট করতো। আচ্ছা, একটু সুন্দর করে আঁকা যায়, এই যে এরকম নিচ থেকে যদি আঁকি ব্যাস রিপ্রেজেন্ট করতো। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? 22-এর অর্ধেক। তাহলে এ ই ডি অর্ধবৃত্তের, অর্ধবৃত্ত যেটা আছে সেটা হচ্ছে তোমার, এটার ব্যাস কত হবে? ব্যাসার্ধ, ব্যাসটা দেওয়া আছে 22 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে কি? 11 মিটার, ঠিক আছে, 11 মিটার। ব্যাসের যদি 11 মিটার হয় তাহলে এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল কত হবে? তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত হবে? হাফ ইন্টু পাই আর স্কোয়ার, কারণ সম্পূর্ণ বৃত্ত হইলে এটাকে পাই আর স্কোয়ার বলতাম। তাহলে অর্ধবৃত্তটা কি হবে? হাফ ইন্টু পাই আর স্কোয়ার, ওকে। তাহলে হাফের জায়গায় হাফ বসাই দিলাম, ইন্টু পাই ইন্টু তোমার হচ্ছে আর স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু কত? 11, তাই না? এই যে 11, তাহলে আমরা কি করতে পারি? 11 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসে যেটা 11 স্কোয়ার ইন্টু পাই ইন্টু 0.5, ওকে। তাহলে হচ্ছে তোমার 190 বর্গ মিটার, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে দেখো আমাদের বলছে পুরো স্ট্রাকচারটার ক্ষেত্রফল কত হবে? তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটার মধ্যে কে কে আছে? সম্পূর্ণ ক্ষেত্রটার মধ্যে হচ্ছে তোমার বর্গক্ষেত্রটা আছে এবং হচ্ছে অর্ধবৃত্তটা আছে। সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? 484 প্লাস 190 বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার। তাহলে আমি যদি একটু যোগ করে দিতে পারি
484 যদি যোগ করি তাহলে আসে হচ্ছে 674 বর্গ মিটার। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা খুব সহজেই সম্পূর্ণ দৈর্ঘ্যের সম্পূর্ণ যে স্ট্রাকচার আছে সেটা ক্ষেত্রফল বের করতে পারলাম। তাহলে 474.07, আচ্ছা এখানে 07 লেখা যায়, তোমার হচ্ছে যে এটার পরে 07 আসছিল আর কি। ঠিক আছে, আমি এটা বাদ দিচ্ছি, 07 ছোট তো সেই জন্য বাদ দেওয়া হয়েছে। সমস্যা নেই, তোমরা চাইলে লিখে দিতে পারো, তোমাদের বই যেহেতু লেখা আছে। ঠিক আছে, 07। ওকে, আচ্ছা তাহলে কিন্তু আমরা এই উদাহরণটা শেষ করে ফেললাম। এখন হচ্ছে আমরা পরে যে উদাহরণ আছে সেটা একটু কমপ্লিট করার চেষ্টা করবো। এখানেও একইভাবে একটা স্ট্রাকচার দেওয়া আছে, সেটা ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে তোমার হচ্ছে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 12 এবং হচ্ছে প্রস্থ হচ্ছে 10। তাহলে এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা যেহেতু একটা আয়তক্ষেত্র তাই এটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে দৈর্ঘ্য হচ্ছে তোমার 12, প্রস্থ হচ্ছে 10, মানে হচ্ছে 120 বর্গ মিটার, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলা আছে, দেখো বলছে যে ডিএই, যে ডিএই এটা হচ্ছে একটা বৃত্তাংশ, তাই না? একটা বৃত্তের অংশ। ঠিক আছে, তাহলে এখন বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলছে, এবং ডিই বৃত্তচাপটার দৈর্ঘ্য বের করতে বলছে, সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, তাহলে এইটা যেহেতু তোমার হচ্ছে একটা বৃত্তাংশ ডিএই, ঠিক আছে, তাহলে এই বৃত্তটার তোমার হচ্ছে ব্যাসার্ধ কত হবে? 12। এই যে এইটা এখান থেকে এই পর্যন্ত বৃত্তটার ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ, এটা যেহেতু বৃত্তের অংশ হয়েছে, এটা ব্যাসার্ধ পুরাটাই। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 12 মিটার। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ আর 12 মিটার। তাহলে ওই চাপটার দৈর্ঘ্য কত হবে? তাহলে বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা হবে হচ্ছে তোমার থিটা ডিভাইডেড বাই 180। আমরা একটু আগে সূত্রটা শিখে এসেছি, 180 ইন্টু তোমার হচ্ছে পাই আর। ঠিক আছে, তাহলে থিটার মান কত? 30 ডিগ্রি, যেহেতু কেন্দ্রে তোমার হচ্ছে 30 ডিগ্রি ক্রিয়েট করছে, তাহলে 30 ডিভাইডেড বাই 180 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু হচ্ছে তোমার 12। তাহলে এখান থেকে আমরা চাইলে কাটাকাটি করে ফেলতে পারি। তাহলে কাটাকাটি করলে উপরে তোমার হচ্ছে যদি কাটাকাটি করে তাহলে 6 থাকে, আর এখানে করলে হচ্ছে 2 থাকে, তার মানে হচ্ছে 2 পাই। ঠিক আছে, 2 পাই, তার মানে হচ্ছে 2 পাইয়ের ভ্যালুটা আসে 6.28 মনে হয়, মোস্ট প্রবাবলি 28 মিটার। ঠিক আছে, আমি একটু দেখি যে এটা আমাদের অঙ্কটা কি হচ্ছে কিনা। 6.28, ইয়েস এক্স্যাক্টলি আমাদের অঙ্কটা হয়েছে। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমরা বের করে ফেললাম। এখন বলছে যে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা অলরেডি কিন্তু তোমার হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলছি। এখন জাস্ট হচ্ছে এই বৃত্ত কলাটার ক্ষেত্রফল যদি বের করতে পারি, এই যে এই মার্ক করা অংশটা, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র জানি। বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে তোমার থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, এটা না? তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল সে ক্রিয়েট করছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল সে ক্রিয়েট করছে। 30 ডিভাইড বাই 360 ইন্টু পাই ইন্টু 12 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল হবে। তাহলে দেখো এটা কিন্তু আমরা সহজেই হিসাব করে ফেলতে পারি। 30 ডিভাইডেড বাই 360 ইন্টু পাই ইন্টু তোমার হচ্ছে 12 স্কোয়ার। তাহলে ভ্যালু আসে হচ্ছে তোমার 37.7 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে ওই উপরের পার্টটা, এই লাল পার্টটা হচ্ছে তোমার 37.7 বর্গ মিটার, আর আয়তক্ষেত্রটা হচ্ছে তোমার 120। তাহলে সম্পূর্ণ ক্ষেত্র কত হবে? সম্পূর্ণ ক্ষেত্র দুইটা যোগ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা দুইটা যোগ করে ফেলতে পারি, 120 প্লাস 37.7। ঠিক আছে, তাহলে আমরা যদি যোগ করে ফেলি তাহলে হচ্ছে 157.7 মিটার হবে। ঠিক আছে, 157.7 বর্গ মিটার হবে। আচ্ছা, এটা বর্গ মিটার হবে। ঠিক আছে, বর্গ, কারণ এটা ক্ষেত্রফল বোঝাচ্ছে। ঠিক আছে, বর্গ মিটার, এটা প্রায় লিখতে পারো, সমস্যা নেই, কাছাকাছি আসে আর কি। ঠিক আছে, তো এর মাধ্যমে কি করলাম, আমরা সবগুলো উদাহরণ শেষ করে ফেললাম। এরপরের ভিডিওটাতে আমরা মূলত হচ্ছে অনুশীলনী যে ম্যাথ আছে সেই ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। সো গত ভিডিওটাতে আমরা হচ্ছে 16.3 এর উদাহরণের ম্যাথগুলো দেখেছি এবং কনসেপ্টগুলো আলোচনা করেছি। তো এই ভিডিওটাতে আমরা হচ্ছে 16.3 এর যে অনুশীলনী ম্যাথ আছে, আমরা প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে ইনশাল্লাহ শিখবো। সো আমরা চলো শুরু করি। তাহলে প্রথম যে ম্যাথটা আছে সেটা বলা হয়েছে যে একটা বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ওকে, আচ্ছা, তো আমরা একটা বৃত্তচাপ আঁকার চেষ্টা করবো। মনে করো একটা বৃত্তচাপ যেটা কেন্দ্রে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে সেই বৃত্তের চাপ বা পিজার স্লাইড। ওকে,
স্লাইস আর কি, সাইজ বলে এটাকে। ওকে, আচ্ছা তাহলে আমি যদি সম্পূর্ণ বৃত্তটা আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে আমার সেই সম্পূর্ণ বৃত্ত। ঠিক আছে, একটু উদ্ভট লাগতেছে তাই না? আচ্ছা ওকে, ধরে নাও। ওকে, তাহলে সম্পূর্ণ বৃত্তটা আমরা ধরো আঁকলাম এবং হচ্ছে বললাম যে একটা বৃত্তচাপ যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে হচ্ছে এখানে বলা আছে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আর সেন্টিমিটার। ওকে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস কত হবে? 2r সেন্টিমিটার হবে। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো বৃত্তের ব্যাস কিন্তু বলে দেওয়া আছে 126। তাহলে প্রশ্ন মতে হচ্ছে তোমার 2r ইজ ইকুয়াল টু হচ্ছে 126। তাহলে এখান থেকে r এর ভ্যালুটা কিন্তু খুব সহজে আমরা বের করে ফেলতে পারি, 63 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, তাহলে এখন বলছে যে চাপের দৈর্ঘ্যটা নির্ণয় করতে। তাহলে এখন চাপের দৈর্ঘ্য আমরা যেটাকে হচ্ছে এস দ্বারা রিপ্রেজেন্ট করতাম, সেটা আমরা জানি তো সূত্রটা, তাই না? তাহলে চাপের দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 180 ইন্টু পাই আর, এরকম একটা ফর্মুলা আমরা জানতাম। তাহলে থিটার ভ্যালুটা কত হবে এখানে? 30 ডিগ্রি। ওকে, 30 ডিভাইড বাই 180 ইন্টু পাই, আর আর এর ভ্যালুটা কত হবে? 63। তাহলে 63 এখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে যেটা সেটা হচ্ছে 62.99, ঠিক আছে, 986 আছে, 99 হবে। আমরা একটু মিলিয়ে নিই, হ্যাঁ আমাদের অঙ্কটা হয়েছে 987, দেখা যায়, সমস্যা নেই। ওকে, তাহলে এত সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের সেই বৃত্তচাপটার ক্ষেত্রফল, দৈর্ঘ্য আর কি। ঠিক আছে, তাহলে চাপটা কোনটা? এটা হচ্ছে বৃত্তের চাপ এস। ওকে, তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে প্রত্যেক মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটা ঘোড়া একটা মাঠ ঘুরে আসে, বৃত্তাকার মাঠ ঘুরে আসে, ওই মাঠটার ব্যাস নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে মনে করো আমরা একটা বৃত্ত আঁকার চেষ্টা করি, একটা মাঠ এটা, তাহলে এখানে সেই ঘোড়াটা ছিল। আচ্ছা, তো ঘোড়াটার বেগ ছিল হচ্ছে প্রত্যেক মিনিটে 66 মিটার, তাই না? দেখো তো প্রত্যেক মিনিটে হচ্ছে 66 মিটার, তাহলে সে পুরা একবার ঘুরে আসছে, মানে এখান থেকে পুরো একবার ঘুরে আসতে তার সময় লাগছে হচ্ছে 1.5 মিটার। ওকে, তাহলে সে টোটাল কতটুকু গেছে দেখো, সে হচ্ছে 1 মিনিটে যায়। আচ্ছা, এখানে বলছে না যে মিনিটে 66 মিটার বেগে যায়, তার মানে 1 মিনিটে সে যায় হচ্ছে 66 মিটার। ওকে, তাহলে 1.5 মিনিটে মানে সমস্ত 1/2 মানে হচ্ছে 1.5, মানে 1.5 মিনিটে যাবে সে 66, আচ্ছা সরি এটা ভাগ হবে না গুণ হবে, ঠিক আছে, 66 ইন্টু 1.5 মিটার। তাহলে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 99 মিটার। বুঝতে পারছো? তার মানে 1.5 মিনিটে যেহেতু সম্পূর্ণভাবে ঘুরে আসে আর 1.5 মিনিটে যেহেতু সে 99 মিটার অতিক্রম করে, তার মানে আমরা বলতে পারি এই বৃত্তটার যে পরিধি আছে না, এখান থেকে এই পর্যন্ত পরিধিটা হচ্ছে 99। তাহলে এখানে থেকে আমরা বলতে পারি তোমার হচ্ছে বৃত্তের পরিধি হচ্ছে তোমার, যেটাকে আমরা 2πr কল্পনা করব, 2πr ইজ ইকুয়াল টু হচ্ছে 99 মিটার। আচ্ছা ওকে, তাহলে এখন বলছি কি ওই মাঠটার ব্যাস নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বৃত্তের ব্যাস, এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসটা কত হবে বলো তো? ব্যাস হবে হচ্ছে তোমার 2r। এই পর্যন্ত আর, আবার এই পর্যন্ত হচ্ছে আরেকটা আর, তাই না? দুইটা ব্যাসার্ধ একটা ব্যাসের মধ্যে থাকে। ওকে, তাহলে 2r এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তো আমরা ইয়েটা বের করতে পারি 2r, তাহলে হচ্ছে 2πr ইজ ইকুয়াল টু তো 99, তাহলে 2r বা ব্যাস ইজ ইকুয়াল টু কত হবে? 99 ডিভাইডেড বাই পাই। তো আমরা এটা খুব সহজেই কিন্তু ক্যালকুলেশন করে ফেলতে পারি, 99 ডিভাইডেড বাই পাই। তাহলে এটা আসে হচ্ছে 31.512, এটা হচ্ছে তার ব্যাস, মিটার, এত মিটার। ওকে, মিটার প্রায়, তোমরা প্রায় কথাটা লিখতে পারো। আচ্ছা ওকে, তাহলে আমরা হচ্ছে একটু মিলে নিচ্ছি, হ্যাঁ 31.513। ওকে, আমাদের অঙ্কটা হয়েছে ইনশাল্লাহ। তো আমরা চলো এর পরের ম্যাথটা চলে যাই। এর পরের ম্যাথটা বলা হয়েছে যে একটা বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার। ওকে, তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা জানি, তাহলে হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে তোমার থিটা ডিভাইড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, এটা আমরা জানি। ওকে, আচ্ছা এখন বলছে যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 11 মিটার। আচ্ছা, তাহলে বৃত্তচাপটি কোন কেন্দ্রে যে আছে, বিষয়টা হলো কোন, যে একটা বৃত্ত যদি আমি আঁকি, তাহলে এই যে একটা বৃত্তাংশ কেটে নিলাম, এটার যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা বলে দিছে হচ্ছে আমাদের 77 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে 77 এবং হচ্ছে তোমার ব্যাসার্ধ বলে দিচ্ছে হচ্ছে 21, তাহলে এটা হচ্ছে তোমার 21। তাহলে এখন বলছে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তার মানে অ্যাঙ্গেলটা নির্ণয় করতে বলছে, এই যে এই অ্যাঙ্গেলটা নির্ণয় করতে, থিটাটা নির্ণয় করতে বলছে। ওকে, আচ্ছা তাহলে দেখো বৃত্তচাপের ক্ষেত্রফল বলে দিচ্ছে 77, তাহলে প্রশ্ন মতে
তোমার হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এটাই তো তোমার হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফল কত? 77 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 77। আর আর এর ভ্যালুটা বলে দিচ্ছে কত? 21। তাহলে দেখো আমরা থিটাকে বের করতে চাই, তো থিটাকে আমরা একপাশে রাখবো। ইজ ইকুয়াল টু কত হবে? 77 ইন্টু 360, মানে এই 360 এখানে ভাগাকারে ছিল, গুণ হয়ে যাবে, আর নিচে থাকবে কি? পাই আর স্কোয়ার। তাহলে 77 ইন্টু 360 ডিভাইডেড বাই পাই ইন্টু আর এর ভ্যালু কত এখানে? 21, তার মানে হচ্ছে 21 স্কোয়ার। তো এটা আমরা ক্যালকুলেট করলে কিন্তু খুব সহজ এটা চলে আসবে। 77 ইন্টু 360 ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 21 স্কোয়ার। তাহলে আচ্ছা, তাহলে ভ্যালুটা আসে হচ্ছে 20 ডিগ্রি। 20 ডিগ্রি, তার মানে এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 20 ডিগ্রি। ওকে, তো আমরা যথারীতি একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আমাদের অঙ্কটা হয়েছে কিনা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, আমাদের অঙ্কটা হয়েছে 20.008 হয়, বাট সেম 20 ডিগ্রি। ওকে, এরপরে চলো আমরা 4 নম্বর ম্যাথে চলে যাই। বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে হচ্ছে 75 ডিগ্রি কোণ সৃষ্টি করে। বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। খুব সিম্পল। দেখো, বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, ব্যাসার্ধ তাহলে দেওয়া আছে কি? ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হচ্ছে 14 সেন্টিমিটার। ওকে, এখন কেন্দ্রে উৎপন্ন করছে মানে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 75 ডিগ্রি। আচ্ছা, তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং বৃত্তাংশের একদম সহজ ম্যাথ। বৃত্তাংশের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা জানি থিটা ডিভাইড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। ওকে, তাহলে দেখো থিটার ভ্যালুটা দেওয়া আছে, তাই না? 75 ডিভাইড বাই 360 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু কত? তোমার হচ্ছে 14 সেন্টিমিটার, তার মানে কত হবে? 14 স্কোয়ার হবে। তাহলে এটাও আমরা কিন্তু খুব সহজে ক্যালকুলেশন করতে পারি। তাহলে 75 ডিভাইড বাই 360 ইন্টু পাই ইন্টু তোমার হচ্ছে 40 স্কোয়ার। তাহলে এখান থেকে ভ্যালু আসে হচ্ছে 128.282 বর্গ, এটা কি সেন্টিমিটার দেওয়া আছে না? হ্যাঁ, সেন্টিমিটার। তাহলে হচ্ছে বর্গ সেন্টিমিটার। আমরা যথারীতি একটু মিলিয়ে নিব আমাদের অঙ্কটা হয়েছে কিনা। হ্যাঁ, 128.282, হ্যাঁ ঠিক আছে, আমাদের অঙ্ক মিলেছে। এরপরে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। যে একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, রাস্তার ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি এত মিটার বড়, রাস্তাটির প্রশস্ততা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে একটা বৃত্তাকার মাঠ, এটা হ্যাঁ একটা বৃত্তাকার মাঠ। আচ্ছা, এটাকে ঘিরে একটা রাস্তা আছে বাহিরের দিকে, ঠিক আছে। আচ্ছা, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি, আচ্ছা ওকে, এটা হচ্ছে বৃত্তাকার মাঠ। সেই মাঠটা হচ্ছে তোমার ধরলাম এটার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। ওকে, আর এই যে বাহিরে যে রাস্তা আছে, রাস্তা সহ পরিধি আমরা বের করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি রাস্তার প্রশস্ততা হচ্ছে এক্স। তাহলে এই পুরো পরিধিটা কত হবে? মানে রাস্তা সহ যেটা হবে সেটা হচ্ছে আর প্লাস এক্স, ঠিক আছে, আর প্লাস এক্স। আচ্ছা, রাস্তার ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি হচ্ছে তোমার 44 মিটার বড়। তাহলে ভেতরের পরিধি যদি বের করতে চাই, ভেতরের পরিধি তাহলে ভিতরের ব্যাসার্ধ কত ছিল? শুধুমাত্র আর। তাহলে ভিতরের পরিধি হচ্ছে 2 পাই ইন্টু আর, ঠিক আছে। আর বাহিরের পরিধি হচ্ছে 2 পাই ইন্টু আর প্লাস এক্স, তাই না? আচ্ছা সরি, আর প্লাস এক্স। তাহলে এটা হচ্ছে বাহিরের পরিধি। ওকে, আচ্ছা, এখন বলছে যে বাহিরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি হচ্ছে 44 মিটার বড়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এইটা হচ্ছে তোমার 44 মিটার বড়। তার মানে আমরা 2 পাই ইন্টু আর প্লাস এক্স, এটা থেকে যদি 2 পাই আর বিয়োগ করে দিই তাহলে এটা পাবো হচ্ছে আমরা 44। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যদি 2 পাই কমন নেই তাহলে থাকে হচ্ছে কি আর প্লাস এক্স, আর ওখান থেকে আচ্ছা এখান থেকে এক্স থাকে, ওখান থেকে আর বিয়োগ হয়ে যায়, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে 44 থাকে। তাহলে এখন দেখো এখান থেকে লেখা যায়, দেখো এই যে আর চলে যায় কাটাকাটি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু থাকে হচ্ছে 44 ডিভাইডেড বাই 2 পাই। এখান থেকে ভ্যালু কিন্তু আমরা সহজে বের করতে পারি। ভ্যালুটা আসে হচ্ছে ডিভাইডেড বাই পাই, ওকে 7, তো 7.002। আর এটা যেহেতু তোমার হচ্ছে আর এর ভ্যালু মানে এক্স এর ভ্যালু, তো আমরা এটা লিখবো হচ্ছে তো মিটার। এটা কি মিটারে ছিল না সেন্টিমিটার ছিল? মিটারে ছিল, তাহলে মিটার। তাহলে এক্স আমি কাকে ধরছিলাম বলো তো? ধরছিলাম হচ্ছে রাস্তাকে, তাই না? রাস্তাকে। তাহলে আমরা পেয়ে গেলাম কি 7.002 মিটার। এটা হচ্ছে রাস্তার তোমার হচ্ছে প্রশস্ততা, ঠিক আছে। আমরা একটু মিলিয়ে নিব 7.003, ওকে সেম। আচ্ছা, এরপর দেখো নেক্সট অঙ্কে বলা হচ্ছে যে একটা বৃত্তাকার পার্কের ব্যাস বলে দেওয়া আছে। আচ্ছা, বৃত্তাকার পার্কের ব্যাস, এই যে বৃত্তাকার পার্ক
তার যে ব্যাস সেটা হচ্ছে তোমার 26 মিটার, 26 মিটার। ওকে, এরপর বলছে যে পার্কটিকে বেষ্টন করে বাহিরে 2 মিটার প্রশস্ত একটা পথ আছে, ঠিক আছে। তাহলে বাহিরটাকে বেষ্টন করছে, যে বাহিরটাকে বেষ্টন করছে এবং হচ্ছে এই রাস্তার প্রশস্ততা হচ্ছে তোমার 2 মিটার। ওকে, 2 মিটার প্রশস্ত একটা পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই যে পথ যেটা আছে সেই মানে হচ্ছে তোমার সাদা বৃত্ত থেকে হলুদ বৃত্তের মাঝখানে যতটুকু অংশ আছে সেই অংশ নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে ধরি তোমার হচ্ছে পার্কের, আচ্ছা বা দেওয়া আছে, এটা লিখতে পারি, মানে যেটা দেওয়া আছে সেটা লিখি। দেওয়া আছে হচ্ছে তোমার পার্কের ব্যাস, দেওয়া আছে কত, 26 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, এটার অর্ধেক, তাই না, ইজ ইকুয়াল টু কত হবে, 13 মিটার হবে। ওকে, তাহলে পার্কের ব্যাস দেওয়া আছে 26, পার্কের ব্যাসার্ধ আমরা এখান থেকে পেলাম হচ্ছে 13। তাহলে আমরা যে রাস্তা সহ বের করতে চাই, তাহলে রাস্তা সহ ব্যাসার্ধ কত হবে, রাস্তা সহ ব্যাসার্ধ হচ্ছে 13 প্লাস 2 মিটার, তাই না, টোটাল হচ্ছে 15 মিটার, তাই না। কেন 15 মিটার হবে, দেখো রাস্তা কিন্তু 2 ছিল, তাই না, 2 ছিল রাস্তা। তো এইটুকু হচ্ছে তোমার 13, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার 13, পুরোটা যদি 26 হয় তাহলে এতটুকু হবে তো তোমার 13। এই 13 সাথে আরো 2 যোগ হয়ে রাস্তার সহ পুরো ক্ষেত্রফলটা ব্যাসার্ধটা দাঁড়াইছে হচ্ছে তোমার 15 মিটার। ওকে, আচ্ছা এখন বলছে পথটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পথটির ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো, দেখো সাদা একটা বৃত্ত রাস্তা সহ, হলুদ একটা বৃত্ত, সেটা হচ্ছে তোমার রাস্তা ছাড়া। তাহলে সাদা বৃত্তের ক্ষেত্রফল বের করে যদি আমরা হলুদ বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলে আমরা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটাকে পাই, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো পথের ক্ষেত্রফল কত হবে, পথের ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার পাই ইন্টু 15 স্কোয়ার মাইনাস পাই ইন্টু তোমার 13 স্কোয়ার, তাই না। এই 15টা কার ক্ষেত্রফল ছিল, মানে কার ব্যাসার্ধ ছিল বলতো, রাস্তা সহ মানে সাদা বৃত্তটার, আর 13 ছিল হচ্ছে তোমার হলুদ বৃত্তটা, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করে ফেলি তাহলে হচ্ছে তোমার 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, এটার সাথে হচ্ছে আমরা পাই গুণ করে দিব, তাই না। তাহলে হচ্ছে 100, এখানে আসে হচ্ছে তোমার 175.93 বর্গ মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা একটু মিলিয়ে নিচ্ছি 6 নাম্বার, হ্যাঁ 175.93, হ্যাঁ ঠিক আছে, আমরা অঙ্কটা হয়ে গেছে আমাদের অঙ্কটা। আচ্ছা এরপরে চলো আমাদের নেক্সট অঙ্ক চলে যাই। বলছে একটা গাড়ির সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস হচ্ছে তোমার 35 সেন্টিমিটার, 88 মিটার পথ যেতে সামনের চাকা অপেক্ষা পিছের চাকা কতবার পূর্ণ সংখ্যক বার ঘুরবে। ওকে, তাহলে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে, আচ্ছা সামনের চাকার ব্যাসটাকে আমি R1 ধরবো, ঠিক আছে, তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি, বা ছোট হাতের আর বড় হাতেরও ধরতে পারি, সমস্যা নেই। তাহলে হচ্ছে তোমার সামনের চাকার ব্যাস, ঠিক আছে, এটাকে আমরা ধরবো হচ্ছে তোমার, ধরো ছোট হাতের আর ধরলাম, তাহলে ব্যাস মানে কি 2R না, ব্যাস মানে হচ্ছে 2R ইজ ইকুয়াল টু হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে এটার অর্ধেক, তাই না। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে, 14 সেন্টিমিটার, এটা সামনে চাকার জন্য, ঠিক আছে। তাহলে সামনে চাকার পরিধি কত হবে, পরিধি হবে হচ্ছে তোমার 2πr, তাই না, 2πr, এটার ভ্যালু হবে 2π ইন্টু 14, ঠিক আছে। তাহলে আমরা যদি গুণ করি এটা হচ্ছে তোমার 28 পাই হবে, 28 পাই সেন্টিমিটার হবে। এটা হচ্ছে সামনের চাকার পরিধি। একইভাবে আমরা পেছনের চাকার ক্ষেত্রে বের করে ফেলতে পারি। তাহলে পেছনের চাকার ব্যাসার্ধ যদি আমি বড় হাতের আর ধরি, তাহলে ব্যাস কত হবে 2R, তাহলে 2R ইজ ইকুয়াল টু কত হবে 35, ঠিক আছে। এটা হচ্ছে কি ব্যাস, সাদা অংশটাতে আমি পিছনের চাকা বোঝাচ্ছি। ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে হচ্ছে তোমার তার অর্ধেক, আর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 35 ডিভাইডেড বাই 2। আর পরিধি কত হবে, পরিধি হবে হচ্ছে তোমার 2πr, তাই না, 2π ইন্টু আর। তাহলে এখান থেকে হচ্ছে তোমার 2π, আর আর এর ভ্যালু কত 35 ডিভাইডেড বাই 2, এই টু কাটা চলে যায়, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 35 ইন্টু পাই। ওকে, এত সেন্টিমিটার। তাহলে আমরা সামনের চাকার পরিধি বের করলাম এবং পিছনের চাকাও পরিধিও বের করলাম, দুইটা কিন্তু আমরা বের করে ফেলছি। আচ্ছা তাহলে 88 মিটার যেতে হবে, তাহলে একবার গেলে পরিধির সমপরিমাণ পথ সে অতিক্রম করে, ঠিক আছে। তাহলে আমরা যদি পেছনের চাকার জন্য চিন্তা করি প্রথমে, বা সামনের চাকার জন্য চিন্তা করি, সামনের চাকা কথা চিন্তা যদি করি, তাহলে দেখো 28 পাই সেন্টিমিটার যায় সে একবার ঘুরে, তাই না, একবার ঘুরলে সে পরিধির সমপরিমাণ যায়, পথ যায়, তাহলে পরিধি কত 28 পাই, তাহলে এত সেন্টিমিটার যায় সে একবার ঘুরলে, ঠিক আছে। তাহলে দেখো 1 সেন্টিমিটার যাবে সে কতটুকু ঘুরলে বলতো, 1 ডিভাইড বাই 28 পাই। ওকে,
এতবার ঘুরে। আচ্ছা, এখন তোমাকে বলা হয়েছে যে 88 মিটার যেতে কতবার ঘুরবে। তাহলে এটা যদি সেন্টিমিটারে কাজ করতেছি, তাহলে সেন্টিমিটার যদি নেই 88-কে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 88 100 দিয়ে গুণ করলে আর দুইটা শূন্য অ্যাড হয়ে যায়, তাই না? তাহলে এত সেন্টিমিটার যাবে হচ্ছে 88,000 ডিভাইড বাই 28 পাই বার ঘুরে, ঠিক আছে? তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা ডিভাইডেড বাই 28 ডিভাইডেড বাই পাই হিসাব করলে আসে হচ্ছে 100.04 বার। তাহলে এতবার ঘুরলে হচ্ছে সামনের জায়গাটা যায় হচ্ছে 88 মিটার, ঠিক আছে? এখন যদি পেছনের চাকার জন্য চিন্তা করি সেম ভাবে, তাহলে পিছনের চাকার জন্য হচ্ছে 35 পাই সেন্টিমিটার যায় হচ্ছে তোমার একবার ঘুরে, ঠিক আছে? তাহলে 1 সেন্টিমিটার যাবে কত 1 ডিভাইড বাই 35 পাই, আর হচ্ছে এখানে তোমার যেতে হবে কত 88,000, তাই না? তাহলে 88,000 সেন্টিমিটার যাবে হচ্ছে তোমার 88,000 ডিভাইড বাই 35 পাই, ঠিক আছে? তাহলে আমরা একটু হিসাব করি, 35 দিয়ে যদি হিসাব করে দিই তাহলে আসবে হচ্ছে 80.32। তো এখান থেকে আসে 80.32। তাহলে এটা হচ্ছে আমার পেছনের চাকার জন্য, ঠিক আছে? এখন বলছে কত সংখ্যক কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। তাহলে সামনের চাকাটা পূর্ণ সংখ্যক বার ঘুরে কত 100 বার ঘুরে, আর পেছনের চাকাটা পূর্ণ সংখ্যক বার ঘুরে কতবার 80 বার। তাহলে বেশি ঘুরে হচ্ছে বেশি কতটুকু ঘুরবে বলতো 100 মাইনাস 80, তাই না? ইজ ইকুয়াল টু হচ্ছে 100 মাইনাস 80 ইজ ইকুয়াল টু হচ্ছে 20 বার বেশি ঘুরবে, ঠিক আছে? তাহলে সামনের চাকাটা পেছনের চাকা অপেক্ষা 20 বার বেশি ঘুরবে, পূর্ণ সংখ্যক 20 বার বেশি ঘুরবে, ওকে? তো এই পর্যায়ে আমরা 8 নম্বর অঙ্কটা করব। এখানে বলা হয়েছে একটা বৃত্তের পরিধি 220 মিটার এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আমরা কল্পনা করি। এটা হচ্ছে ধরো বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র, ওকে? আচ্ছা, তাহলে বলছে যে বৃত্তের পরিধি হচ্ছে 220 মিটার। আচ্ছা, পরিধি মানে কি টোটাল সার্কামস্টেন্সেস, মানে পুরো মানে সার্কমফারেন্স বলে এটাকে, মানে পুরো পরিধি আর কি, মানে পুরো সার্কুলার যে পার্টটা আছে সেই পার্টটা পুরোটা। আচ্ছা, তাহলে আমরা এটার ব্যাসার্ধ ধরে নেই আর, এটা ধরে নিলাম এটার ব্যাসার্ধ, ওকে? তো এই পাশ থেকে একটা ব্যাসার্ধ চিন্তা করা যায়, এই পাশ থেকে কিন্তু আরেকটা ব্যাসার্ধ চিন্তা করা যায়, যদি হলুদ অংশটা তোমার হচ্ছে কেন্দ্র হয়, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি আর হয় তাহলে এটাও কিন্তু তোমার আর হবে, তাই না? তাহলে এখানে কি দেওয়া আছে বলো তো, বৃত্তের পরিধি দেওয়া আছে। তাহলে পরিধি মানে কি তোমার 2 পাই আর, তাহলে 2 পাই আর ইজ ইকুয়াল টু কত হবে 220। তাহলে আমি যদি এটার ব্যাস নির্ণয় করতে চাই বা ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে চাই, মনে করো ব্যাসার্ধ, তাহলে আর ইজ ইকুয়াল টু কি আসবে 220 ডিভাইডেড বাই 2 পাই, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু হিসাব করি, এই বৃত্তটার ব্যাসার্ধ কত আসবে, সেটা হচ্ছে 220 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই পাই, তাহলে আসে হচ্ছে 35.014। এখন একটা জিনিস কল্পনা করো, সেটা হচ্ছে এই যে বৃত্তের অন্তর্লিখিত যেই মানে ইয়াটা আছে, কি বলে, বর্গক্ষেত্রটা আছে, সেই বর্গক্ষেত্রটার বাহু যদি এ হয় তাহলে এই যে এটা কি তার কর্ণ হবে না? এই যে এটা নিশ্চয়ই তার কর্ণ হবে, তাই না? এটা নিশ্চয়ই তার কর্ণ হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো একইভাবে এই যে এই সাদা রেখাটা একই সাথে তোমার হচ্ছে পুরো যে বৃত্তটা আছে সেই বৃত্তটার একটা ব্যাস নির্দেশ করতেছে, আবার একই সাথে বৃত্তের অন্তর্লিখিত যেই বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্রটার কর্ণ নির্দেশ করতেছে, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস কত হবে বলতো? তাহলে আমরা আর বের করলাম, তাহলে আমরা যদি ব্যাস নির্ণয় করতে চাই তাহলে ব্যাস হবে কি এটার 2 গুণ, তাহলে 35.014 ইন্টু 2, তাহলে আসে 70.028 মিটার। তাহলে আমরা কিন্তু ব্যাস নির্ণয় করে ফেলছি, তাই না? তাহলে এই ব্যাসটাই কি করতে পারে, হচ্ছে অন্তর্লিখিত বর্গের কর্ণ হতে পারে, তাই না? কর্ণ। আচ্ছা, তাহলে ধরে নেই বর্গের বাহু হচ্ছে a মিটার, তাহলে কর্ণ কত হবে বলতো? কর্ণ হচ্ছে তোমার a√2, তাই না? a√2 মিটার। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে সাদা অংশটা একই সাথে ব্যাস এবং একই সাথে তোমার তার কর্ণ, তাহলে আমরা বসাই দিতে পারি শর্ত মতে a√2 ইজ ইকুয়াল টু ব্যাস, তাই না? ব্যাস কত 70.028। তাহলে দেখো এখান থেকে এর ভ্যালুটা আমরা সহজেই বের করতে পারি, 70.028 ডিভাইডেড বাই √2। তাহলে আমরা যদি হিসাব করি ডিভাইডেড বাই √2, আচ্ছা √2, তাহলে আসে হচ্ছে 49.517 এতটুকু আসে, ওকে? তাহলে এটা কিসের দৈর্ঘ্য বলতো? এটা হচ্ছে এর দৈর্ঘ্য। এ কাকে ধরছিলাম আমরা? বৃত্তের অন্তর্লিখিত যে বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য। সো আমরা কিন্তু এটা কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, এই পর্যায়ে আমরা হচ্ছে 9 নম্বর অঙ্কটা সলভ করবো। এখানে বলছে যে একটা বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, ঠিক আছে? তাহলে আমরা ধরে নেই বৃত্তের পরিধি তো সরাসরি ধরা যায় না, তুমি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ধরতে পারো, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধ
ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আমরা r মিটার, ঠিক আছে? তাহলে বৃত্তের পরিধি কত আসবে? পরিধি আসবে হচ্ছে তোমার 2πr, 2πr এত মিটার আসবে। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো বলছে যে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে একটা সমবাহু ত্রিভুজ বলে। এটা এ হলে এটাই হবে, সবগুলো এ হবে। তাহলে আমরা আরেকটু ধরে নেই, একটু ধরবো হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের একটা বাহু ধরবো। বাহু ইজ ইকুয়াল টু হচ্ছে ধরলাম a মিটার, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের পরিধি কত, পরিসীমা কত হবে? পরিসীমা হবে হচ্ছে তোমার 3a মিটার, তাই না? পরিসীমা মানে কি জানতাম আমরা? তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল। ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলা হয়েছে। আমরা যখন একটা অনুপাত বের করব তখন হচ্ছে ভাগ করবো অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা এখানে যেহেতু তোমার শর্ত দেওয়া আছে যেটা হচ্ছে পরিধির সমান হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাই না? তাহলে আমরা বলতে পারি শর্ত মতে 2πr ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 3a। তো এখান থেকে কিন্তু এর একটা ভ্যালু বের করা যায়। এর ভ্যালুটা আসে হচ্ছে তোমার 2πr ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে এর ভ্যালু আসে। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি ক্ষেত্রফলের অনুপাত বের করতে চাই তাহলে আমরা বলতে পারি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্ত ডিভাইড বাই ত্রিভুজ, ঠিক আছে? ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে? তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, ক্ষেত্রফল কত হবে? πr স্কয়ার। তাহলে πr স্কয়ার উপরে বসাইলাম, আর ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহু যদি a হয় তাহলে ক্ষেত্রফল হবে √3 ডিভাইডেড বাই 4a স্কয়ার। এই জিনিসটা আমরা জানতাম। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো আমরা এর ভ্যালু কিন্তু বের করে রাখছি। এর ভ্যালুটা হচ্ছে আমরা যদি ওখানে ইনপুট করে দেই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে উপরে থাকতেছে πr স্কয়ার, নিচে থাকতেছে √3 ডিভাইডেড বাই 4, আর এখানে হচ্ছে তোমার 2πr ডিভাইড বাই 3। তাহলে 2πr ডিভাইডেড বাই 3 তার স্কয়ার কিন্তু আমরা এখানে করে দিতে পারতেছি। ওকে, যেহেতু a স্কয়ার আছে। তো এখন দেখো আমরা যদি স্কয়ারটা বসায় দিই তাহলে হচ্ছে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে πr স্কয়ার √3 বাই 4 তার মতোই থাকে, ইনটু নিচে থাকে হচ্ছে 9, 3 স্কয়ার হচ্ছে 9, আর উপরে হচ্ছে থাকে 4π স্কয়ার ইনটু r স্কয়ার, ঠিক আছে? বড় একটা জিনিস থাকে। আচ্ছা এখান থেকে যদি আমি একটু এপাশে নিয়ে আসা চিন্তা করি, তাহলে উপরে থাকতেছে হচ্ছে তোমার πr স্কয়ার। আচ্ছা আমি যদি এক লাইনে ফেলে দেওয়ার চেষ্টা করি তাহলে তোমার হচ্ছে πr স্কয়ার থাকতেছে এখানে। এরপরে হচ্ছে তোমার নিচে থাকতেছে কি বলতো? এই যে এখানে যদি আমি একটা টান দিয়ে দিই, তাহলে হচ্ছে তোমার নিচে থাকতেছে 4 নং 27, তাহলে 4 ইন্টু 9, তাহলে হচ্ছে 4 নং 36। ওকে, 36। তাহলে আমরা গুণ করে দিতে পারি হচ্ছে তোমার উপরে থাকবে 36, মানে যেহেতু তোমার ভগ্নাংশের নিচে থাকলে সেটাকে উপরে নিতে হলে গুণ করে উল্টা দিতে হয়, তো আমরা সেটা করবো। আর এখানে তোমার থাকে হচ্ছে 4√3 পাই স্কয়ার আর স্কয়ার, তাহলে 4√3 পাই স্কয়ার আর স্কয়ার। ওকে, আচ্ছা ওখানে জায়গা না থাকার কারণে এখানে চলে আসতে হলো আর কি। তো দেখো এখানে তোমার হচ্ছে একটা পাই কাটা যায় স্কয়ারের সাথে, একটা আর স্কয়ার কাটা চলে যায়, ঠিক আছে? আর বাকি থাকে হচ্ছে তোমার এটা, তাহলে 4 এর সাথে 36 কাটা দিলে থাকে হচ্ছে 9। আচ্ছা, আর 9 মানে কি তোমার হচ্ছে 3 ইন্টু 3, তাই না? আচ্ছা আমি লিখি, সমস্যা নাই। তাহলে এখানে 9 এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে তোমার 3 ইন্টু 3, আর নিচে হচ্ছে √3 ইন্টু পাই, এটা থাকে। ওকে, আচ্ছা একটা 3 মানে হচ্ছে দুইটা √3, তাহলে একটা 3 3 এর মতো রেখে দিলাম, আর আরেকটা 3 কে দুইটা √3 এর গুণফল আকারে লিখলাম, ডিভাইড বাই √3 আছে ইন্টু পাই। তাহলে একটা √3 কাটা চলে যাবে, তাহলে উপরে থাকে হচ্ছে তোমার 3√3, নিচে থাকে হচ্ছে তোমার পাই, ঠিক আছে? তাহলে অনুপাতটা হবে হচ্ছে তোমার 3√3:পাই। কিসের অনুপাত? সেটা হচ্ছে তোমার বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে? তাহলে আমরা উত্তরে লিখতে পারি সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে 3√3:পাই। এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার। ওকে, তাহলে আমরা 9 নম্বর অঙ্কটা করে ফেলছি। আমাদের লাস্ট অঙ্ক এই অধ্যায়ের। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, তাই না? ত্রিভুজ দেওয়া আছে, দেখতে অনেকটা সমকোণী ত্রিভুজের মতো লাগে, কিন্তু সমকোণী ত্রিভুজ আকারে করলে তোমরা হচ্ছে ট্র্যাপের মধ্যে বাদে বা সেটা সমকোণী ত্রিভুজ না এটা। আচ্ছা এটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর এটা হচ্ছে তোমার 9 সেন্টিমিটার, যদিও তোমার 8 সেন্টিমিটার বড় লাগতেছে, আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা আর এর উপরে হচ্ছে তোমার একটা অর্ধবৃত্ত আছে। ওকে, তাহলে এই ত্রিভুজটা দেখো তিনটা বাহু দেওয়া আছে, এটা ক্ষেত্রফল বের করা যাবে না? ক্ষেত্রফল বের করার সূত্রটা কি যেন ছিল? s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এরকম ছিল, তাই না? তাহলে s মানে কি? অর্ধ পরিসীমা। তাহলে এটার টোটাল পরিসীমা কত হবে? 2s ইজ ইকুয়াল টু তিনটা বাহুর যোগফল, তাহলে 10 প্লাস 9 প্লাস 8, ঠিক আছে? তাহলে এটা কত হয়? 10 9 8 27 হয়, তাহলে 27। তাহলে অর্ধ পরিসীমা s ইজ ইকুয়াল টু কত হবে? 27 ডিভাইড বাই 2, 9 প্লাস 8, এটাকে 2 দিয়ে ভাগ করলে 13.5 হয়, 13.5। তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা বের করতে পারবো না? 13.5 ইন্টু 13.5 মাইনাস একটা বাহু হচ্ছে 8, তাহলে 8 ইন্টু 13.5 মাইনাস
তোমার হচ্ছে আরেকটা বাহু হচ্ছে 9, আরেকটা 10, তাহলে 9 ইন্টু 13.5 মাইনাস 10। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেললাম, ঠিক আছে, এই যে এই পার্টটার ক্ষেত্রফল বের করে ফেললাম। এরপরে একটা অর্ধবৃত্ত আছে না, এই অর্ধবৃত্তটার ব্যাস হচ্ছে 9 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? এই যে এরকম একটা জিনিস ছিল, এই যে ব্যাস 9 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 4.5। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু পাই আর স্কোয়ার। পুরা বৃত্ত হচ্ছে পাই আর স্কোয়ার, আর অর্ধবৃত্ত হচ্ছে হাফ ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে এখানে আর এর ভ্যালুটা বসে যাবে কত? 4.5। আচ্ছা, তাহলে ওখান থেকে তুমি একটা রেজাল্ট পাবা, এখান থেকে একটা রেজাল্ট পাবা, এখান থেকে একটা রেজাল্ট পাবা, হাফ ইন্টু পাই ইন্টু 4.5 তার স্কোয়ার। তাহলে দেখো এই স্ট্রাকচারটা কি তোমার এটা নিয়ে, এটা এবং এটা দুইটা নিয়ে গঠিত না? তাহলে এই ত্রিভুজ পার্টটার ক্ষেত্রফল হচ্ছে এটা, আর হচ্ছে তোমার উপরে অর্ধবৃত্ত পার্টটার ক্ষেত্রফল হচ্ছে এটা। দুইটা একসাথে যদি যোগ করে দাও, যোগ করে দিলে হচ্ছে তোমার এই পুরো পার্টটার বা প্রথম অংশটা যেটা আছে সেটা ক্ষেত্রফল তুমি পেয়ে যাবা। তোমরা একটু এটা করে নিবা। আচ্ছা, আমি দ্বিতীয় অংশে চলে যাব। দ্বিতীয় অংশে দেখো একটা স্ট্রাকচার দেওয়া আছে। এই স্ট্রাকচারটা 4টা বাহু আছে এবং 4টা বাহু তোমার এরকম দাগ দেওয়া আছে, তাই না? এরকম দাগ দেওয়া আছে এবং এটা সমকোণ বোঝাচ্ছে, তার মানে এটা একটা বর্গ। 4টা বাহু সমান এবং হচ্ছে কোণগুলো সমকোণ, এটা হচ্ছে একটা বর্গ। ওকে, দেখতে একটু বেঁকাচেকা লাগতে পারে, বাট এটা হচ্ছে একটা বর্গ। ওকে, আর বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার 4 স্কোয়ার, এটা বর্গ। আর বর্গের উপরে কি আরেকটা অর্ধবৃত্ত আছে, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে তোমার হাফ ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু পাই ইন্টু দেখো এই যে একটা বাহু কি তার সম্পূর্ণ ব্যাস বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে 4 যদি হয় তাহলে অর্ধেক হচ্ছে তোমার 2, তাহলে হাফ ইন্টু পাই ইন্টু 2 স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল 16, আর এটা হিসাব করলে তোমরা কত আসবে? 2 পাই আসবে, 2 পাই বা 6.28 এরকম কিছু একটা আসবে। তাহলে দুটো যোগ করে দিলে তুমি কি পাবা? টোটাল স্ট্রাকচার ক্ষেত্রফল পাবা, ঠিক আছে? আচ্ছা, এটা বাদ দিলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের 3 নাম্বার যেটা সেটা হচ্ছে কি বলা হয়েছে? পুরো একটা স্ট্রাকচার দেওয়া আছে 10 সেন্টিমিটার, মানে হচ্ছে এটা বর্গক্ষেত্র। তার মানে এই ডটের অংশটা কি বলো তো? বর্গক্ষেত্র থেকে অর্ধবৃত্ত বাদ দিলে যে অংশটা থাকবে সেটা হচ্ছে কারো অংশ, তাই না? তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে তোমার 10 স্কোয়ার, ঠিক আছে, বা হচ্ছে 100 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? 100 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, 100 বর্গ সেন্টিমিটার। এর মাঝখানে হচ্ছে একটা অর্ধবৃত্ত আছে, তাই না? অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত? 6, পুরোটা হচ্ছে 12, তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? হাফ ইন্টু পাই ইন্টু 6 স্কোয়ার, ঠিক আছে? এখন যেহেতু গাঢ় অংশ বের করতে বলছে, তার মানে বর্গ মানে কি? আমি পুরোটার ক্ষেত্রফল বের করলাম, পুরোটা থেকে যদি আমি এই যে এইটুক বাদ দিয়ে দিই, এইটুক যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা গাঢ় অংশটা পেয়ে যাব। তাহলে আমাদের যে টোটাল ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে 100 মাইনাস যে এখান থেকে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা হবে এখানে। বুঝতে পারছো? তোমরা এটা একটু করে নিবা। আচ্ছা, এরপরে দেখো আমাদের গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে এবং হচ্ছে মাঝখানে একটা বৃত্ত দেওয়া আছে। তাহলে দেখো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? 12 স্কোয়ার, তাই না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমার হচ্ছে ক্ষেত্রফলটা কত হবে? 12 স্কোয়ার, বা হচ্ছে তোমার 144 হবে, তাই না? সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। আর এখানে যে বৃত্তটা আছে সেই বৃত্তটার ব্যাস কত? সেই 12, তাই না? তাহলে ব্যাসার্ধ কত হবে? 6। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে আর এর ভ্যালুটা কত হবে? পাই ইন্টু আর, আর হচ্ছে 6 ইন্টু 6 স্কোয়ার। ওকে, তাহলে বর্গটার ক্ষেত্রফল ছিল 144, এটার মধ্যে বৃত্তটার ক্ষেত্রফল ছিল এটা, মানে 36 ইন্টু পাই, 36 পাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেহেতু গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে চাই, তার মানে হচ্ছে বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ দিতে হবে। তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল কত হবে? 144 মাইনাস 36 পাই, ঠিক আছে? 36 পাই কি ছিল? এই বৃত্তটার ক্ষেত্রফল ছিল, সেটা আমি বিয়োগ দিয়ে দিচ্ছি। আর 144 কোনটা ছিল? এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল ছিল, যেটা থেকে আমরা বিয়োগ দিচ্ছি। তাহলে গাঢ় অংশ যেটা আছে না, গাঢ় অংশ সেটা ক্ষেত্রফল হচ্ছে তোমার এখান থেকে বের করে ফেলতে পারবা। সো আমরা মোটামুটি শেষ করে ফেলছি এই অধ্যায়টা। সো শেষ করলাম আমাদের 16.3, এটা আমরা শেষ করে ফেলছি, আমাদের অল ফিনিশড। আমি যদি আবার একটু কোর্স সম্পর্কে বলি, এখানে তোমার একটা ফ্রি গাইড পাচ্ছ, এবং একই সাথে হচ্ছে তোমার বোর্ডের এমসিকিউ সলভ, বোর্ডের সিকিউ সলভ, কখর জন্য আলাদা সলভ, প্রবলেম সলভিং এর জন্য একটা প্রাইভেট গ্রুপ থাকতেছে, এবং এসসি পরীক্ষার আগদিন পর্যন্ত অ্যাক্সেস থাকতেছে। সো তোমরা খুব দ্রুত জয়েন হয়ে নাও, এবং অনেক এক্সাইটিং জিনিস তোমাদের জন্য ওয়েট করতেছে ইনশাল্লাহ। সো তোমার হচ্ছে কোর্সে এনরোল করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, orbitacademyonline.com, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।